আচ্ছা, আসেন আমরা প্রথমে আজকে শুরু করব। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। লগ ইন করবো আগে। লগ ইন করার পর দেন হচ্ছে আমরা শুরু করব আজকে কাস্টমার দিয়ে। দেখেন, আজকে আগে আমরা কাস্টমার অ্যাড কিভাবে করতে হয় সেটা দেখবো। অর্থাৎ আমাদের যদি অনেক কাস্টমার থাকে, কারেন্ট আসছে না। আচ্ছা, দেখেন, যদি আমাদের অনেকগুলো কাস্টমার থাকে আগে থেকেই এবং আমাকে যদি সেট আপ করতে বলা হয় যে কাস্টমারের নামের লিস্টগুলো তোমাকে কুইক বুকস এন্ট্রি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এন্ট্রি কিভাবে করব। গত ক্লাসে আমরা সেটিং করেছিলাম, ট্যাক্স সেটিং করেছিলাম এবং চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করেছিলাম। আজকে আমরা কাস্টমার অ্যাড করব, এরপর যদি প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট অ্যাড করব, দেন হচ্ছে আমরা কাস্টমার ইনভয়েসগুলো কিভাবে করতে হয় সেটাও জানবো। আচ্ছা, এটা অফ হয়ে গেছে, অন করে দেবো। আচ্ছা, দেখেন, আমরা আগে কোম্পানিতে ঢুকি, দেন হচ্ছে আমরা কাস্টমার কিভাবে অ্যাড করে সেটা দেখব। সবাই একটু খেয়াল করি, আমরা এখানে হচ্ছে আমাদের বেশ কিছু কাস্টমার আছে। অর্থাৎ আপনি যেই কোম্পানির কাজটা করবেন সেটার আগে আপনার ব্যাক ডেটের, অর্থাৎ আপনার অলরেডি যে কাস্টমারগুলো আপনার রেডি আছে, অর্থাৎ হয়তোবা আপনি আগে কুইক বুকসে কাজ করেন নাই, হয়তো এক্সেলে কাজ করেছেন বা এক্সেলে মেনটেন করেছেন, তাহলে সেই ক্ষেত্রে কাস্টমারের নাম, তাদের ফুল অ্যাড্রেস এবং কার কাছে কত ডলার পাবেন সেই হিসাবও এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন এই দেখা যাচ্ছে এখানে 12,96,256 ডলার আপনি পাবেন। এখন এই যে ব্যালেন্স প্লাস হচ্ছে কাস্টমারের নাম এবং তাদের ফুল অ্যাড্রেস প্লাস হচ্ছে তাদের যেই তথ্যগুলো দেয়া থাকে সব কিছু সহ আপনি কুইক বুকসে অ্যাড করবেন। এবং কাস্টমারের যেই পাওনাটা থাকে এই পাওনাটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবলে হিট করবে, কারণ এটার মাদার লেজার হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। হ্যাঁ, এবার দেখেন আমরা এগুলো কিভাবে অ্যাড করব। এই এই কাস্টমারগুলো আপনি দুইভাবে অ্যাড করতে পারেন, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে ইম্পোর্ট। আচ্ছা, ম্যানুয়াল কিভাবে করে, ইম্পোর্ট কিভাবে করে, দুইটাই আমরা দেখব। প্রথমে আমরা যদি এই অ্যাপ সেন্টারে যাই, এখানে গিয়ে কাস্টমার হাবে গেলে কাস্টমার অপশনটা আপনি পাবেন। সো কাস্টমারে যাওয়ার পরে দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে সেন্ট্রালাইজ কাস্টমার ইনফো অ্যান্ড টাস্ক। এখানে বলা হচ্ছে যে স্টোর অ্যান্ড অর্গানাইজ কাস্টমার ডিটেল ইন অন প্লেস, ম্যানেজ টাস্ক অ্যান্ড টু ডস ইফিসিয়েন্টলি। তারপর হচ্ছে ট্র্যাক ইনভয়েস টু সি হু ওজ ইউ মানি। অর্থাৎ আপনি এখানে যদি কাস্টমারগুলো অ্যাড করেন তাহলে আপনি এই একটা প্লেসে, অর্থাৎ এই সেন্টারে আপনি সমস্ত কাস্টমারের লিস্ট এবং তাদের ব্যালেন্স সব কিছু আপনি দেখতে পারবেন। প্লাস হচ্ছে এখানে কাস্টমার অ্যাড করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অ্যাড ম্যানুয়ালি আর একটা হচ্ছে ইম্পোর্ট। ম্যানুয়ালি হচ্ছে আপনি একটা একটা করে অ্যাড করবেন, ইম্পোর্ট হচ্ছে আপনি যত কাস্টমার থাকবে সব একসাথে আপনি অ্যাড করবেন। দুইটা ওয়ে, আমরা একটা একটা করে করি। ধরেন ম্যানুয়ালে আগে চেষ্টা করব এখানে কিভাবে অ্যাড করতে হয়। ম্যানুয়াল যখন করব আমরা এখানে প্রতিটা কাস্টমারের, এখানে দেখেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট, এখানে যে নামগুলো দেওয়া আছে, যে বক্সগুলো দেওয়া আছে, বক্সের উপরে আবার টাইটেল দেওয়া আছে।
সো যখন আমরা ম্যানুয়াল করব তখন টাইটেলের নিচে একটা বক্স থাকবে, এই বক্সে আপনি তথ্য বসাবেন। আরেকটা ওয়ে আছে হচ্ছে এই যখন আপনি ইম্পোর্ট করবেন তখন এই বক্সগুলোর টাইটেল যেগুলো আছে সেগুলো কলাম হয়ে যাবে, ঠিক আছে? ধরেন টাইটেল একটা কলাম হবে, ফার্স্ট নেম একটা কলাম হবে, তারপরে লাস্ট নেম একটা কলাম হবে, কোম্পানি নেম একটা কলাম হবে, এগুলো সব আলাদা আলাদা কলাম হয়ে যাবে যখন ইম্পোর্ট করবেন। সো এখন আমরা ধরেন এখানে আমাদের যে কাস্টমারগুলো আছে, ধরেন আমি একজন এখান থেকে নেই, হোয়াইট, ওনার নাম দেওয়া আছে, খেয়াল করেন কোম্পানি নেম। সো ওনার এখানে কোম্পানি নেম এটা দেওয়া আছে, তাহলে আমি কোম্পানির নেমটা এখানে কোম্পানির নেমের জায়গায় দিব, খেয়াল করবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তাহলে এখানে দেখেন কন্টাক্ট নেম দেওয়া আছে, এটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ফার্স্ট নেম আর এটা হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? এরপরে দেখেন কি আছে, আপনার ইনফরমেশন যা থাকবে সেটা অনুযায়ী লিখবেন। এখানে আছে ইমেইল অ্যাড্রেস, তাহলে আপনি ইমেইলটা এখানে লেখেন। এরপর আছে ফোন নাম্বার, তাহলে এখান থেকে লেখেন ফোন নাম্বার। এরপর এখানে লেখেন ফোন নাম্বার, লেখার পর আচ্ছা এখানে এই ড্যাশ দিলে অনেক সময় নেয় না, এটা হচ্ছে 00 বাদ দিয়ে দিই, 00 লাগবে না। তারপর ধরেন এখানে সিসি বিসিসি এগুলো থাকলে লিখবেন। আদার্স ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার এগুলো দিলাম না, ওয়েবসাইট থাকলে দিব। আচ্ছা এটা হচ্ছে মোবাইল নাম্বার, তাহলে মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার হচ্ছে এইটা। তারপরে ধরেন ওয়েবসাইট, এখানে ফ্যাক্স নাম্বার আছে, দরকার নাই। এটা হচ্ছে ওয়েবসাইট, সরি ওয়েবসাইট আমরা এখানে কপি করব। দেখেন ওয়েবসাইটটা ওয়েবসাইটের জায়গায় দিব। এরপর আসেন হচ্ছে সাব কাস্টমার হলে দিব, আদার্স দিব না। এটা হচ্ছে অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, এটা হচ্ছে স্ট্রেট অ্যাড্রেস, তাহলে আমরা এটা এখানে স্ট্রেট অ্যাড্রেস 1 2 আছে, থাকলে 2 দিবেন, না থাকলে 2 দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে আপনার সিটি, তাহলে আসেন এখানে সিটিতে যান, এটা হচ্ছে সিটি। তারপরে স্টেট, জিপ কোড, কান্ট্রি, এটা হচ্ছে আপনার কাউন্টি, দেখেন এটা কাউন্টি। এই যে আচ্ছা এটা কান্ট্রি, কি লেখা আছে ইন্ডিয়ানা, আচ্ছা ইন্ডিয়ানা হচ্ছে স্টেট। তারপরে ধরেন জিপ কোড, জিপ কোড হচ্ছে এটা। ইউএস এর জিপ কোড অলওয়েজ 5 ডিজিটেই হয়, ঠিক আছে? কান্ট্রি তো ইউনাইটেড স্টেট, ইউএস। আচ্ছা এটা গেল অ্যাড্রেস। এরপরে দেখেন এখানে আরো অনেক কিছুই আছে, আমাদের যেটা দরকার সেগুলো আমরা লিখবো। এখন ধরেন ওপেনিং ব্যালেন্স আছে, এটা যদি আমরা লিখি ওপেনিং ব্যালেন্স, খেয়াল করেন ওপেনিং ব্যালেন্স কোথায় আছে, ওপেনিং ব্যালেন্স নিচে আসেন, এই ওপেনিং ব্যালেন্স। এরপরে আসেন হচ্ছে ওপেনিং ব্যালেন্স দিলে ডেট দিতে হবে, এটা আমি গত ক্লাসেই বলছি যে ওপেনিং ব্যালেন্স যদি দেন ডেট অবশ্যই দিতে হবে। হ্যাঁ এটা হচ্ছে 31/12/2024 এটা দেওয়া আছে, ঠিক আছে? আর কি আছে এখানে, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে দেখেন কোথায় দিব, এখানে আমাদের সেলস ট্যাক্স দিলাম না, কাস্টমার টাইপ নেট লিমিট, টার্মস, প্রাইমারি পেমেন্ট মেথড, অ্যাটাচমেন্ট, তারপরে হচ্ছে এখানে কি কি আছে, অ্যাড্রেস, ফ্যাক্স নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার কোনো অপশন আছে কিনা, আচ্ছা এখানে পাইনি, আমি নোটে দিয়ে রাখলাম না। রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে রাখলাম এখানে, দেখেন রেজিস্ট্রেশন নাম্বার নোটে দিয়ে রাখলাম। আচ্ছা দিয়ে আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার হয়, দেখেন ফার্স্টে আমি যে তথ্যগুলো দেওয়া আছে, এখানে অনেক তথ্য, আমি যদি এভাবে একটা একটা করে সবগুলো দেই তাহলে মোটামুটি অনেক সময় লাগবে। আচ্ছা দেখেন এখানে আমরা, আচ্ছা ব্যালেন্সটা অ্যাড হয় নাই, এখানে আমরা ব্যালেন্স দিয়েছিলাম, ব্যালেন্সটা অ্যাড হয় নাই।
আচ্ছা, ব্যালেন্সটা আমরা আবার আনি। ব্যালেন্স অ্যাড না হলে আবার দেওয়া যাবে, অসুবিধা নেই। এটা ছিল ব্যালেন্স আর এটা ছিল ডেট। ডেট দেওয়ার পর এটা 24 দিব, এরপর সেভ দিব। এবার ব্যালেন্স অ্যাড হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ব্যালেন্স যদি মানে এডিট করার দরকার হয় সেটা আমরা হচ্ছে মানে ব্যালেন্সটা দিয়ে আমরা এড করতে পারবো, আর এডিট হলে এডিটে গিয়ে আমরা এডিট করব। ব্যালেন্স যখন একবার দিবেন তখন কিন্তু আর এডিট করতে পারবেন না। দেখেন এটা লক হয়ে যাবে। সবই এডিট করতে পারবেন কিন্তু ব্যালেন্সটা লক। ব্যালেন্স আর আপনাকে এডিট করতে দিবে না। কিন্তু এটা কিভাবে এডিট করে সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যানুয়ালি করে দেখলাম যে কিভাবে করে। এখন এইভাবে তো ম্যানুয়াল করা আমাদের জন্য অনেক কঠিন। একটা একটা করে করতে গেলে যদি 100 200 500 থাকে অনেক সময় লাগবে, বাট এই কাজটা আপনি খুব দ্রুত করতে পারবেন ইম্পোর্ট করে। ইম্পোর্ট করবেন কিভাবে দেখেন, প্রথমে চলে যাব কাস্টমার সেন্টারে। এটা হচ্ছে কাস্টমার সেন্টার। কাস্টমার সেন্টার, আচ্ছা এইটার সাথে তো আমার অ্যাকাউন্টস রিসিভেবলের কানেকশন আছে, তাই না? তাহলে আমি একটু চলে যাব হচ্ছে, দেখেন অ্যাকাউন্টস রিসিভেবলে যাব। পার্টি ওয়াইজ ধরেন আপনি তো টোটাল অ্যামাউন্টটা যদি অ্যাকাউন্টস রিসিভেবলে দেন তাহলে কার কাছে কত পাবেন এটা তো আর দেখা যাচ্ছে না। তো আপনার তো ইন্ডিভিজুয়াল লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ব্যালেন্স শিটে গিয়ে চেক করব। যে ব্যালেন্সগুলো আমি দিচ্ছি আপনারা কিন্তু ব্যালেন্স এভাবে দিয়ে মিলাবেন, ঠিক আছে? না হলে কিন্তু আপনার কিন্তু হিসাব হবে না। দেখেন আমরা রিপোর্টে যাব। এই হচ্ছে রিপোর্ট। রিপোর্ট কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টের ডেটা মাইগ্রেশন করবেন তখন যদি তার আগের ব্যালেন্সের সাথে মিলায় না দিতে পারেন তাহলে কিন্তু সে কোনোভাবে হিসাব মিলাইতে পারবে না। দেখেন ব্যালেন্স শিট যাব। এখন তো এটা ব্যালেন্স শিটেই শো করবে। দেখেন ব্যালেন্স শিটে গেলে আমরা এই 8000 বা 5000 সামথিং 5484 মেবি ছিল, এটা এখানে আমাদের ব্যালেন্স শিটে চলে আসবে। দেখেন এখানে আমরা যদি যাই তাহলে দেখব, এই দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল। এটা কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল হিট করবে যে অ্যাকাউন্টস রিসিভেবল, কারণ ব্যালেন্স শিটে তো আর কোনো কাস্টমার ওয়াইজ কিছু দেখাবে না, ঠিক আছে? এখানে অ্যামাউন্টটাই দেখাবে। হ্যাঁ, আর যদি আপনি কাস্টমার সেন্টারে যান তাহলে এই টাকাটা কার সেটা দেখতে পারবেন। আচ্ছা, এখন যদি ইম্পোর্ট করি আমরা, ইম্পোর্ট মানে হচ্ছে অনেকগুলো একসাথে করবেন, তাহলে আপনি চলে যান হচ্ছে দেখেন এই কোথায় যাবেন, এখানে এই দেখেন কাস্টমারের ঠিক নামের পাশে ইম্পোর্ট কাস্টমার। ইম্পোর্ট কাস্টমারে গেলে এখানে খেয়াল করেন যে ওরা আপনাকে যেই প্রসেসটা বলতেছে, আমি গত ক্লাসে বলেছিলাম যে যে আপনি কাস্টমার, তারপর হচ্ছে আপনার ইনভেন্টরি, তারপরে ধরেন সাপ্লায়ার, তারপরে ধরেন চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলো সবগুলোরই প্রসেসটা সেম, শুধু পরিবর্তন হবে আপনার স্যাম্পল ফাইলে। কারণ এক একটা আইটেমের তথ্য এক এক রকম, কাস্টমারের ইনফরমেশন একরকম, চার্ট অফ অ্যাকাউন্টের ইনফরমেশন একরকম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ইনফরমেশন আরেক রকম। সো যেটা যে ধরনের ওইটার জন্য ওইভাবেই তারা স্যাম্পল ফাইল আমাদেরকে প্রোভাইড করবে। আমরা শুধু সেই স্যাম্পল ফাইলটাকে ফলো করে আমরা কি করব, ফাইলটা সাজাবো, দেন হচ্ছে ইম্পোর্ট করব। বাট ইম্পোর্ট করার যে প্রসেসটা সেটা সেম। দেখেন যে ম্যাপ আপলোড, ম্যাপ ডেটা, ইম্পোর্ট। আমরা গত ক্লাসে যখন চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করি তখন কিন্তু এরকমই সিস্টেম ছিল, ঠিক আছে? আচ্ছা, এখানে ওরা বলছে যে ফার্স্ট টাইম ইম্পোর্টিং কাস্টমার, তুমি যদি প্রথমবার কাস্টমার অ্যাড করো তাহলে ওদের যে গাইডলাইন, এখানে 3টা মেজর গাইডলাইন আছে। এখানে বলছে অল ইওর কাস্টমার ইনফরমেশন মাস্ট বি ইন অন ফাইল, মানে সবকিছু একটা ফাইলে অ্যাড করতে হবে, 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যে আপনি যে দেখেন the top row of your file must contain a header title for each column of information, অর্থাৎ ওরা আপনাকে যেই স্যাম্পল ফাইলটা দিবে সেই স্যাম্পল ফাইলে যে টাইটেল লাইন যেটা আছে ওইটাতে অবশ্যই তথ্য থাকতে হবে, ঠিক আছে? এটা বুঝেছে। আর কাস্টম নেম ইজ দ্য অনলি রিকোয়ার্ড ফিল্ড, অর্থাৎ আমরা যে ফাইলটা পাবো অনেক কলাম থাকলেও নামের যে কলামটা সেটা হবে ম্যান্ডেটরি, আর বাকি কোনোটাই ম্যান্ডেটরি না। যদি না থাকে শুধু নাম দিয়েও আপনি ইম্পোর্ট করতে পারবেন, এটাই তারা বুঝাইছে। এখন আসলে আমরা চলে যাব, এই যে দেখেন ডাউনলোডের স্যাম্পল ফাইল, এখানে ওরা বলেই দিছে এক্সেল অথবা সিএসভি, দুইটার যে কোনো এক ধরনের ফাইল হলেও চলবে। এইবার আসলে আমরা এখানে চলে আসলাম,
এখানে বলছে যে কাস্টমারের নাম, এখানে বলছে কোম্পানি, কাস্টমার টাইপ, এখানে বলছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার, অনেক কিছু এখানে আছে। আচ্ছা এখন আমরা কি করব, ওরা বলছে যে অল ডেটা ইজ ফর স্যাম্পল পারপাস অনলি, অর্থাৎ এখানে যা দেওয়া হয়েছে সবগুলো শুধু স্যাম্পলের জন্য, এগুলো কোনোটাই ইম্পোর্ট করা যাবে না, আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে কিন্তু এইটা ডিলিট করা যাবে না। ওরা কিন্তু তিনটা কন্ডিশনের মধ্যে এটার একটা কন্ডিশন যে প্রথম যে টাইটেলের যে রোটা থাকবে এইটাতে নামগুলো যা আছে তাই রাখতে হবে, কোনো নাম চেঞ্জও করা যাবে না, কোনো কিছু কোনোটা ডিলিটও করা যাবে না। যদি আপনার এখানে কোনো ইনফরমেশন না থাকে ডিলিট করার কোনো দরকার নাই, রেখে দিবেন। বাট এই কলামটা ম্যান্ডেটরি, নেম মানে কাস্টমারের নাম, এইটা ম্যান্ডেটরি, ঠিক আছে। এইবার আসেন আমরা সবসময় চেষ্টা করব আমাদের যে ফাইল সেই ফাইল অনুযায়ী কাজ করার জন্য। ধরেন আমরা এখানে প্রথমটা তো আগেই করেছি, ওটা তো এখন আর করার দরকার নেই, তাহলে পরের গুলো আমরা নিব, ঠিক আছে। দেখেন এখান থেকে আমরা ফাইলটা কিভাবে সাজাবো, প্রথমে আমরা নেম, দেখেন প্রথমে নাম দিলাম, এরপর হচ্ছে আচ্ছা প্রথমে কোম্পানি, এটা যাবে কোম্পানিতে, এটা যাবে হচ্ছে কোম্পানিতে, সরি দেখেন এটা যাবে কোম্পানিতে, ঠিক আছে। আর এইটা যাবে হচ্ছে, নামটা আসবে আগে, ঠিক না, বাদ যাবে না, হ্যাঁ এই যে নামটা এখানে এখানে অর্থাৎ স্যাম্পল ফাইলে যেভাবে আছে ওইভাবে আমাকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন যে টাইটেল যা বলে ইনফরমেশনটা যেন তাই হয়, এটা হচ্ছে মেক শিওর করবেন। কোম্পানির টাইপ, ধরেন আমার আমার যে ফাইল বা আমার কাছে যে তথ্য আছে এখানে কোম্পানির টাইপটা বলা নাই, সো না থাকলে আমি দিব না, কিন্তু ডিলিট করব না। ইমেল আইডি আছে, তাহলে আমি ইমেল অ্যাড্রেসটা দেখেন, এই যে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আমি নিলাম, কিন্তু আমার কাছে কাস্টমার টাইপ যেটা এটা আমার কাছে নাই, সো এটা আমি দিব না, কিন্তু এটা কলামটা ডিলিটও করব না, এটা রেখে দিতে হবে। এটা হচ্ছে মানে একদম রুলস। এরপর আসে হচ্ছে ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার আর হচ্ছে মোবাইল। আচ্ছা এগুলা সব সেমই, পাশাপাশি আছে, আমি পাশাপাশি এখান থেকে কপি করে এখানে দিব, ফোন, মোবাইল আর হচ্ছে ফ্যাক্স, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটে আসেন, আমরা ওয়েবসাইটে যাব, এটা হলো ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট কপি করব এখান থেকে, এখন আমরা ওয়েবসাইটে যাই, এরপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসে এখানে আমাদের যদি পাশাপাশি থাকে তাহলে আমরা একসাথে কপি করে এখানে নিব, দেখেন জিপ, প্রথমটা বাদ যাবে, দেখেন ও হ্যাঁ, আচ্ছা প্রথমটাও কি দিছি আমি, আচ্ছা এখানে দিছি, আচ্ছা এটা বাদ দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ প্রথমটা যাবে না, এটা যাবে না, খেয়াল করেন প্রথমটা বাদ যাবে, তাহলে আমরা এখান থেকে প্রথমটা দিব। আচ্ছা এগুলোতে কি দিয়েছিলাম কিনা একটু চেক করে দেখি, বেশি হলে, হ্যাঁ বেশি হয়েছে, আচ্ছা হ্যাঁ এখানে, আচ্ছা এগুলো সব বাদ যাবে। এখানে কি হয়েছে, নেম, হ্যাঁ এখানেও এটাও বাদ যাবে, ঠিক আছে। আচ্ছা এটাকে ধরে আমি উপরে উঠাই দিই, ঠিক আছে। আচ্ছা এরপর আসেন হচ্ছে আমাদের মোটামুটি প্রায় কাছাকাছি, এখন বাকি আছে হচ্ছে আমাদের জিপ কোড দেওয়া হয় নাই, কাউন্ট্রি দেওয়া হয় নাই, ওপেনিং ব্যালেন্স, ডেট, রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা তাহলে আমরা এখানে এসে বাকিগুলো দিয়ে দিই, দেখেন আচ্ছা এটা সিরিয়ালি আছে এজন্য সিরিয়ালি দেওয়া গেল, যদি সিরিয়াল না থাকে তাহলে কিন্তু আপনাকে হেডলাইন ধরে ধরে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা এইবার আসেন যে আমাদের মোটামুটি সবগুলো আমরা দিয়েছি, এখানে যা যা ছিল অ্যাজ পার স্যাম্পল ফাইল। এবার দেখেন এটাকে আমরা ইম্পোর্ট করব। আচ্ছা ইম্পোর্ট করার সময়
ডেট ফরম্যাট। আচ্ছা, ডেট ফরম্যাটটা হলো এখানে লেখা আছে মাস, ডেট, মাস আগে, তারপর ডেট, তারপর ইয়ার। আচ্ছা, এটা হচ্ছে বিষয়টা হলো ইউএসএ তে ওরা এইভাবেই ফরম্যাটিংটা করে। অর্থাৎ ওদের আমাদের যেমন ডেট আগে, তারপরে মাস, তারপরে ইয়ার, আর ওদের ক্ষেত্রে আগে মাস, তারপরে ডেট, তারপরে ইয়ার। ওরা এইটাই ফলো করে। এবং একটা জিনিস দেখবেন যে কুইক বুকসে আমরা যখন ইউএস এর কান্ট্রি দিয়েছি এবং আমি যখন ডেট ফরম্যাটটা ওদের সিস্টেম মতো দিয়েছি, আপনি ইম্পোর্ট করার সময় হয়তো আপনাকে অনেকগুলো ডেট ফরম্যাট দেখাবে। আপনি আপনার ফাইলটা যে ফরম্যাটটা ইউজ করেছেন ওইটা জাস্ট বলে দিবেন যে আমি এটা ইউজ করেছি। ইম্পোর্ট করার পরে ও ওদের ওই ফরম্যাটেই নিয়ে যাবে, অর্থাৎ মাস, ডেট, ইয়ার ওই ফরম্যাটেই হবে, কিন্তু ইম্পোর্ট করার সময় ও আপনাকে বেশ কয়েকটা অপশন দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা ইম্পোর্ট করব। দেখেন, ইম্পোর্ট করার সময় আমরা জাস্ট কি করব, এই যে ব্রাউজ করব। দেখেন, ব্রাউজ করে আমরা, এই হচ্ছে আমাদের স্যাম্পল ফাইল, যেটা আমাদের স্যাম্পল ফাইল, আমরা হচ্ছে ওপেন করব। ওপেনে গেলে দেন হচ্ছে এটা নেক্সট হবে। নেক্সট হলে এই দেখেন, এটা হচ্ছে আমাদের কুইক বুকসে এই অপশনগুলো তৈরি করা আছে। আর আমার ফাইল যেটা রয়েছে সেই ফাইলের, অর্থাৎ ওদের সিস্টেমের হেডলাইনের সাথে আমার ফাইলের হেডলাইনটা ওরা ম্যাচ করবে। তাহলে যেটা হবে যে ও যেখানে অপশন দিয়ে রাখছে নেম, ওখানে নামটাই ইম্পোর্ট হবে। ও যেখানে অপশন দিয়ে রাখছে ব্যালেন্স, ওখানে ব্যালেন্সটা ইম্পোর্ট হবে। এই জিনিসটা ক্লিয়ার হবেন। ঠিক আছে। যে যদি কখনো ধরেন ওদের স্যাম্পল ফাইল আপনি ফলো করেন নাই, হয়তো আপনি আপনার মতো করে করছেন, কিন্তু ইনফরমেশন সব ঠিকই আছে, কিন্তু উল্টাপাল্টা আপনি এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এ দেখেন, সমস্ত তথ্যই কিন্তু এখানে শো করবে। এখন যদি দেখেন যে এই নেমের সাথে নেমটা ম্যাচ করে নাই, তাহলে অবশ্যই ম্যাচ করাই দেবেন। ধরেন যদি এটা নেম হয় তাহলে এটা নেম দিবেন। ঠিক আছে। কারণ আপনি এখানে টাইটেলটা যেভাবে দিবেন ওই টাইটেলের আন্ডারে আপনি যা দিয়েছেন তাই ইম্পোর্ট হবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা যেটাতে তথ্য নাই সেটা নো ম্যাচ দেখাচ্ছে, বাট এই যে কাস্টমার টাইপ এটা কিন্তু আমরা দেই নাই, বাট এইটা ডিলিট করা যাবে না। এরপরে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে ওরা দেখেন ডেট ফরম্যাটটা ধরছে। এখন ও আমাকে সাজেস্ট করতেছে যে তুমি ইয়ার আগে দাও, তারপর ড্যাশ দাও, তারপরে মাস দাও, তারপরে ডেট দাও। আপনি হয়তো ইম্পোর্ট দিলে নিবে ঠিকই, কিন্তু ওরা যেটা করবে, আপনার দরকার হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ 2024, কিন্তু আপনি ওর গাইডলাইন শোনেন নাই বলে ও কি করবে, আজকে ডেট দিয়ে ও ইম্পোর্ট করে ফেলবে। কথা বোঝা গেছে? ইম্পোর্ট কিন্তু নিবে, কিন্তু দেখবেন যে ডেট একটাও ঠিক নাই। আপনি যেটা দিছেন সেটা হয় নাই, ও কারেন্ট ডেট দিয়ে দিছে। ঠিক আছে। ওই জন্য আমরা কি করব, আমরা ওদের ফরম্যাটটাই ফলো করব। দেখেন, ওদের ফরম্যাট অনুযায়ী আমি যেটাই দেই না কেন, দিন শেষে কিন্তু ওদের ফরম্যাটেই পরে ইম্পোর্ট করে নিবে। বাট এই মুহূর্তে আমার যেটা দরকার, ইয়ার আগে দেখেন, এই যে ইয়ার, মাস, তারপরে ডেট, এই ফরম্যাটে আপনি ইম্পোর্ট করবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এবার যদি আমরা ইম্পোর্ট করি, এটা ব্যাকে যাব। দেখেন, আমরা কিন্তু ফাইনাল স্টেজে যাই নাই, এটা ডিলিট করে দেন। এইবার দেখেন, স্যাম্পল ফাইলটা নেন, এরপরে আসেন, এরপরে আপনি নেক্সটে যান, এরপরে ইম্পোর্ট দেন। এবার দেখেন কোনো প্রবলেম করে নাই, করছে? এবার কিন্তু পুরোটা নিয়ে নিছে। আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ, যেগুলো আচ্ছা রেড থাকলে ওগুলো ধরবো। হ্যাঁ, যেই জায়গাগুলোতে রেড আছে খেয়াল করেন, রেড কালার যেগুলো আছে এগুলো আমরা ধরবো। এগুলোতে প্রবলেম হচ্ছে, দেখেন এই যে এটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে। এগুলো খেয়াল করবেন যে কোথাও কোনো রেড কালার আছে কিনা। দেখেন, রেড কালারগুলো খেয়াল করে ইম্পোর্ট করবেন। এখানে রেড কালার আছে। এরপরে দেখেন আর কোনো রেড কালার আছে, এই আছে। তাহলে রেড কালারটা আমরা এখনই সরাই ফেলি। এবার দেখেন আছে, এই আছে। আচ্ছা, এবার দেখেন এটাও আছে। ঠিক আছে। আর কোনো রেড কালার আছে? আচ্ছা, ধরেন আমার চোখে পড়ে নাই, আছে। হ্যাঁ, দেখেন
এরপরে ইম্পোর্ট দিবেন। যদি কোনো সমস্যা না থাকে সবগুলো ইম্পোর্ট হবে, খেয়াল করে দেখেন। এবার দেখেন 49 of 49 কাস্টমার সাকসেসফুলি ইম্পোর্টেড। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে আমার সবগুলো কাস্টমারের নাম অ্যাড হয়েছে এবং এখানে দেখেন কত আছে, 12,96,256। এখন আপনি এখানে খেয়াল করে দেখেন এটা ম্যাচ করে কিনা। 12,96,256 মিলে গেছে। আপনি ব্যালেন্স শিটে গেলেও দেখবেন এই ব্যালেন্সে এটা অ্যাকাউন্টস রিসিভেবলে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন কাস্টমারগুলো আমরা দেখলাম যে অ্যাড করা যায় কিনা। সমস্যা থাকলে কি রিপোর্ট হবে, মানে ওই রেড কালার একটাও সমস্যা থাকে সেটা রিপোর্ট হবে। ডেটের জন্য নিবে কিন্তু এটার জন্য নিবে না। এটা ও যেটা করতো ও হচ্ছে আপনার ওইটা ইম্পোর্ট করতো না, বলতো যে আগে প্রবলেমটা সমাধান করেন তারপরে ইম্পোর্ট নিব, তার আগে নিব না। না না না, মানে একটা প্রবলেম যদি হয় পুরো ওই রোটাই নিবে না, ওই কাস্টমারটাই হবে না। দেখেন আপনারা প্রথমে যেটা করবেন, আমি এটা তো পাঠাবো, আপনারা ঠিক না করে খালি ডেটটা ঠিক করে ইম্পোর্ট করবেন, দেখবেন ওই কয়েকটা নিবে না, ঠিক আছে। পরে আপনাকে ওই ফরম্যাটটা ঠিক করতে হবে, দেন নিবে। হ্যাঁ দেখেন, এখন বলতে পারেন যে তাহলে ডেটও তো রেড কালার, এটা রেড কালার, ওইটা নিল এটা নিল না কেন? আচ্ছা, এটার পক্ষে আমার নিজস্ব মতামত, ওইটা তো ডেট, ঠিক আছে। এখন ধরেন ওই ডেটটাকে রিপ্লেস করে দিছে, আর এখানে আপনি দিয়েছেন ফোন নাম্বার, কিন্তু ফোন নাম্বারের মাঝখানে আপনি একটা সংখ্যা বসানো আছে। ফোন নাম্বার তো হবে নাম্বার, তো কোনো ABCD XYZ তো হবে না। সো এটা তো একেবারে পুরোই বিপরীত, ওই জন্য কিন্তু এটা নিবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন 12,96,256, ঠিক আছে। তাহলে আমরা কাস্টমার অ্যাড করতে এডিট করতে পারবেন। হ্যাঁ, না না কিচ্ছু করা লাগবে না, খালি শুধু চেঞ্জ করে দিবেন। আমি যেভাবে ঠিক করলাম ওভাবে ঠিক করলে আবার পরে ইম্পোর্ট নিবে, ওখানে নিবে। ইম্পোর্ট করছেন, ও বলবে যে 40, ধরেন 40 আউট অফ 48, মানে 40, 38 এর মধ্যে 40টা হয়েছে, 4টা হয় না, 8টা হয় নাই। এখন ওই 8টা ঠিক করবেন, ঠিক করার পরে আবার সেভ দিবেন, সবগুলো নিয়ে নিবে, কিচ্ছু করা লাগবে না, শুধু নাম্বারটা ঠিক করবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আমি যেমন নাম্বার ঠিক করছি সেম ভাবে নাম্বার ঠিক করে নিচে শুধু ইম্পোর্ট দিবেন, হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এটা আপনারা কি করবেন, ডাউনলোড করবেন, এই যে পিডিএফ এ ডাউনলোড করে এটা হোমওয়ার্ক হিসাবে থাকবে, ঠিক আছে। এটা পাঠাবেন, এটার সাথে ব্যালেন্স শিটও পাঠাবেন। ব্যালেন্স শিট কখন পাঠাবেন? আমি একদম সমস্ত রিকোয়ারমেন্ট শেষ করার পরে তখন আপনি ব্যালেন্স শিটে রিপোর্ট দিবেন, ঠিক আছে, কারণ তখন ফুল আপডেট হবে তখন। আচ্ছা, তাহলে আমরা কাস্টমারের কোনো লিস্ট যদি থাকে সেটা আমরা ব্যালেন্স সহ অ্যাড করতে পারবো কি পারবো না বলেন? ওকে, গুড। আচ্ছা, এখন কোনো কিছু এডিট করলে তো আমি একটু আগে দেখাইছি, জাস্ট নামের উপরে ক্লিক করলেই ও আপনাকে এই যে এডিট মুডটা দিয়ে দিবে, এখানে এসে আপনি কিন্তু এডিট করতে পারবেন। আচ্ছা, এবার আসেন যে আমরা যদি খেয়াল করেন যে কোনো কাস্টমারের কোনো ব্যালেন্স যদি না থাকে, আমি চাচ্ছি না তার নামটা এই ডিসপ্লেতে শো করুক, সেক্ষেত্রে আপনি তাকে ইনঅ্যাক্টিভ করতে পারেন, কিন্তু ডিরেক্ট ডিলিট করতে পারবেন না। ইনঅ্যাক্টিভ করবেন কিভাবে? এখানে এসে দেখেন এই যে মেক ইনঅ্যাক্টিভ, যেহেতু সবগুলোতে ব্যালেন্স আছে আমি কোনোটা ইনঅ্যাক্টিভ করলাম না, জাস্ট মেক ইনঅ্যাক্টিভ করলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে আপনি আবার তাকে অ্যাক্টিভও করতে পারবেন। এবং ইনঅ্যাক্টিভ আর হচ্ছে ডিলিট, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। ডিলিট মানে হচ্ছে একেবারে ডিলিট হয়ে যাবে, তার মানে তার যে পিছনে যদি কোনো ট্রানজাকশন থাকে সেগুলোর তো লিঙ্ক তার নামের সাথে আছে, ওগুলোও কিন্তু মুছে যাবে, যার জন্য কুইকবুকস কিন্তু কোনো কিছু ডিলিট করতে দেয় না। একদম ধরেন করা লাগবে না, এইটা যদি চান, যে আপনি যদি মনে করেন যে এখানে ফার্স্ট অফ অল কাস্টমার যেহেতু ম্যান্ডেটরি, ইনভয়েসের ক্ষেত্রে আপনি যখন ইনভয়েস করবেন তখন কাস্টমারের নামটা ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আপনি হয়তো ওনার সাথে লেনদেন শেষ, আর হয়তো জীবনে তাকে আপনার দরকার হবে না,
এখন আপনি চাচ্ছেন যে আপনার এখানে 500 কাস্টমার হয়ে গেছে, কিন্তু আপনি টাকা পাবেন মনে করেন 100 জনের কাছে। এখন এখানে তো ধরেন ও তো জায়গা দখল করে আছে, এবং ও আলফাবেটিক হিসাবে এ বি সি ডি অনুযায়ী কাস্টমার নামগুলো শো করবে এখানে। এখন এতগুলো মনে করতেছেন যে অ্যাক্টিভ যারা আছে শুধু তাদেরগুলো যেন ডিসপ্লেতে শো করে, সেই হিসাবে আপনি সেগুলোকে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন আপনার সুবিধার জন্য, নট নেসেসারি বা নট ম্যান্ডেটরি। ক্লিয়ার? আমি যদি ইনঅ্যাক্টিভ না করি, আমি যখন রিপোর্ট জেনারেট করব তখন তো ওই রিপোর্টে তো ধরেন আপনি তো যখন কাস্টমার রিপোর্ট রান করবেন তখন তো সবগুলোই আসবে, আর ইনঅ্যাক্টিভ করলে ওগুলো আর আসবে না, শুধু অ্যাক্টিভ গুলো আসবে। আর যখন আমরা ব্যালেন্স শিট করব তখন তার কাস্টমার নাম শো করবে না। ঠিক আছে, অ্যাক্টিভ করতে পারবেন। আচ্ছা, একই নাম দুইবার নিবে না। আচ্ছা, ও বলবে যে এটা আছে, তখন আপনি নাম চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, ব্যালেন্স থাকা অবস্থায় ইনঅ্যাক্টিভ করলে ও নিবে, কিন্তু এটা কখনোই করবেন না যে ব্যালেন্স থাকা অবস্থায় কোনো কিছু ইনঅ্যাক্টিভ করবেন না। ইনঅ্যাক্টিভ করলে ও কি করবে, ও আপনার এই কাস্টমারের ব্যালেন্সটাকে জিরো করে দিবে, জিরো করে এরপর ইনঅ্যাক্টিভ করে ফেলবে। এখন আপনি যদি তাকে আবার অ্যাক্টিভ করেন, ওই ব্যালেন্স কিন্তু আর ফিরে আসবে না। ঠিক আছে, কারণ আপনি তো তাকে ব্যালেন্সটা অ্যাডজাস্ট করেই ইম্পোর্ট, ও কি করবে, ও অটো অ্যাডজাস্ট করে ও এটাকে ইনঅ্যাক্টিভ করে দিবে। এখন পরবর্তীতে যখন আপনি আবার তাকে অ্যাক্টিভ করবেন, ও কিন্তু ওর নামটাই অ্যাক্টিভ হবে, ব্যালেন্স কিন্তু আর অ্যাক্টিভ হবে না। এখন দেখেন, যদি খুব বেশি ভালো অ্যাকাউন্টিং না জানেন, আপনি কিন্তু এটা খুঁজে বের করতে পারবেন না যে এটা কোথায় আছে, এখন কি করলে এটা অ্যাডজাস্ট করতে পারবেন, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। এটা মনে রাখবেন, কোনো অবস্থাতেই ব্যালেন্স থাকা অবস্থায় ইনঅ্যাক্টিভ করবেন না। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা ইনভেন্টরি কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিব দিব, হ্যাঁ ঠিক আছে। না করলে পরে আবার আচ্ছা, আমি বলি আপনারা, আমি হচ্ছে একটা টপিক শেষ করে 2-3 মিনিট টাইম দিব, তখন আপনারা কোশ্চেন করেন। ঠিক আছে, হ্যাঁ, কারণ মাঝখানে কোশ্চেন করলে হয় কি, ফ্লোটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার দেখেন ইনভেন্টরি অ্যাড করব আমরা। ঠিক আছে, ইনভেন্টরিটা কিভাবে করব দেখেন। ফার্স্ট অফ অল ইনভেন্টরি সেন্টারে যাইতে হবে। এখন দেখেন, আমাদের আগের যে সিস্টেম ছিল, এখন যেহেতু নতুন, আপনারা নতুন ইন্টারফেসেই আপনাদের করতে হবে। কিছুদিন আগেও এটাকে চেঞ্জ করে ওল্ডার ভার্সনে নিয়ে যাওয়া যেত, বাট এখন আর যাওয়া যায় না। সো এখন আপনাকে এটাতে ইউজ টু হইতে হবে। ঠিক আছে, এখন আমরা এটাতে ইউজ টু হব, এবং যখন মডিফাই করে অবশ্যই তো আগের চেয়ে বেটার করার জন্যই তো করে, তাই না? যেমন আগে অনেক কিছুই মানে আলাদা ছিল না, যেমন কাস্টমার হাব আলাদা করে ফেলছে, ইনভেন্টরি আলাদা করে ফেলছে। আগে এটা কাস্টমার সেন্টারের মধ্যেই ছিল। ঠিক আছে, ধরেন আমরা যখন এই যে কাস্টমারে যাইতাম, এই যে ধরেন এই যে সেলসে যাইতাম, এটার মধ্যেই সব ছিল, বাট এটার মধ্যে কিন্তু এখন সব নাই। এখন দেখেন, ইনভেন্টরির জন্য ওরা আলাদা আলাদা অপশন আছে, দেখেন ইনভেন্টরি একদম আলাদা করে ফেলছে। আচ্ছা, এখন আচ্ছা, শুধু আলাদা করে নাই, ওরা আগে যে অপশনগুলো ছিল অনেক জায়গাতে অপশন বাড়াইছে, যার ফলে ওরা এই জিনিসগুলোকে আলাদা করে ফেলছে। এবার দেখেন, আমরা ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরিতে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখেন, আচ্ছা এখানে আমাকে শুধু ইনভেন্টরিটাই দেখাবে। আচ্ছা, এখন যদি আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাই, ধরুন আমার আইটেমও থাকতে পারে, সার্ভিসও থাকতে পারে, সেক্ষেত্রে আমি কি কোথায় যাব? সেক্ষেত্রে আপনি যাবেন সেলস অ্যান্ড সার্ভিসে গিয়ে যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখন ধরেন এখানে এসে আমরা দেখেন এখানে কি কি আছে, সার্ভিস আছে, ইনভেন্টরি আইটেম আছে, নন ইনভেন্টরি আছে, বান্ডেল আছে, এবং ব্যাচ, ইম্পোর্ট ফ্রম সেল চ্যানেল। আচ্ছা, এখানে আমরা একটু সবগুলো বলি। সার্ভিস তো বোঝেনি, যে সমস্ত কোম্পানি সেবার বিনিময়ে হচ্ছে আর্নিং করে, যেমন লয়ারের ফি, অ্যাকাউন্টেন্টের ফি, তারপরে ধরেন আপনার টিচারের ফি, তারপর ধরেন ডক্টরের ফি, এগুলো হচ্ছে সার্ভিস। আরো অনেক ধরনের সার্ভিস আছে। সো আর ইনভেন্টরি আইটেম, অর্থাৎ ইনভেন্টরি হবে সেই সমস্ত প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো রিসেল করবেন এবং যে প্রোডাক্টগুলো আপনি স্টক মেইনটেইন করবেন। ঠিক আছে,
তখন এটা ইনভেন্টরিতে আপনি অ্যাড করবেন। ধরেন প্রোডাক্ট কিন্তু আপনি স্টক মেইনটেইন করবেন না, তাহলে সেটা আপনি ইনভেন্টরিতে দিবেন না, কারণ ওইটা কিন্তু অ্যাসেট হয়ে যাবে। যখন আপনি ইনভেন্টরিতে অ্যাড করবেন ওইটা কিন্তু অ্যাসেট হয়ে যাবে, ওইটা কিন্তু খরচ দেখাবে না আগেই। সো যেগুলো হচ্ছে ধরেন আপনার প্রোডাক্ট বাট আপনি স্টক মেইনটেইন করছেন না, বা আপনার উদ্দেশ্য বিক্রি না, হয়তো ইউজ করবেন, ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে নন ইনভেন্টরি। এখন মানে নন ইনভেন্টরির মেইন ডেফিনেশন হচ্ছে মানে কুইক বুকসের ভাষায় যে যেটাকে আপনি ট্র্যাকিং করতেছেন না। যেমন আপনি হয়তো একটা মেশিন কিনছেন, খেয়াল করবেন, এখন মেশিনের সাথে আনুষঙ্গিক অনেক কিছু লাগে, লাট, বল্টু, স্ক্রু, অনেক কিছু দরকার হয়, ওগুলো কিন্তু প্রোডাক্ট আইটেম, বাট এটা কিন্তু ইনভেন্টরি না, আপনি কিন্তু এটার স্টক মেইনটেইন করবেন না। বুঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে বান্ডেল। বান্ডেল হচ্ছে এইটা আলাদা কিছু না, আপনি যেগুলো অলরেডি ধরেন সার্ভিস, আইটেম এবং নন ইনভেন্টরি এগুলো যে অ্যাড করবেন, এগুলোর কম্বিনেশন আপনি একটা প্যাকেজ তৈরি করতে পারবেন। বান্ডেল অর্থ প্যাকেজ। ধরেন আপনি যদি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা হলো ধরেন আপনার 10টা প্রোডাক্ট আছে, ঠিক আছে, এ বি সি ডি এরকম 10টা প্রোডাক্ট আছে, আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে সেল করেন। এখন আপনি যদি চান যে এখানে সিমিলার যে প্রোডাক্টগুলো আছে তাদেরকে দিয়ে একটা প্যাকেজ করবেন, আপনি একটা একটা করেও সেল করেন, আবার প্যাকেজ আকারেও সেল করেন। তাহলে প্যাকেজ আকারে সেল করলে আপনার দেখা যাচ্ছে যে আপনার একটা একটা করে 5টা প্রোডাক্ট সেল করলে যে অ্যামাউন্ট আসে, প্যাকেজ আকারে করলে ওইটাকে একটু কম্প্রোমাইজ করে প্রাইস কম দিয়ে আপনি প্যাকেজ আকারে সেল করতে পারেন। আজানটা শেষ। একটা হচ্ছে ব্যাচ ইম্পোর্ট, এটা হচ্ছে আপনি এখানে ডিরেক্টলি ইম্পোর্ট করবেন। আর একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম সেলস চ্যানেল, এটা হতে পারে অ্যামাজনের সেলস চ্যানেল থেকে ইম্পোর্ট করবেন, হতে পারে ইবে থেকে করতে পারেন, আপনি শপিফাই থেকে করতে পারেন, আপনি হচ্ছে ওয়ালমার্ট থেকে করতে পারেন। ওই সমস্ত স্টোরে আপনার যে প্রোডাক্টগুলো থাকে ওইগুলোকে আপনি ইম্পোর্ট করতে পারেন এইটার মাধ্যমে। আচ্ছা, এখন আসেন আমরা প্রথমে প্রোডাক্ট অ্যাড করব, ইনভেন্টরি আইটেম অ্যাড করব। খেয়াল করেন, ইনভেন্টরি আইটেম অ্যাড করার ক্ষেত্রে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। প্রথম হচ্ছে দেখেন বেসিক ইনফো, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ইনভেন্টরি ইনফো, নাম্বার 3 হচ্ছে সেলস, নাম্বার 4 হচ্ছে পারচেজ। মোট কথা 4টা পার্ট আছে এখানে। এক নাম্বার হচ্ছে আগে কিন্তু এরকম ছিল না, আগে ধরেন একদম র্যান্ডমলি আপনি আইটেমটা অ্যাড করতেন, বাট ও এখন এটাকে অনেক সুন্দর করে অর্গানাইজ করে দিছে। এখন খেয়াল করবেন একটা জিনিস, যে আমরা যখন বেসিক ইনফো দিব তার মানে এখানে স্বাভাবিকভাবে ওই প্রোডাক্টের নাম থাকবে, যদি কোনো এসকিউ নাম্বার থাকে সেটা থাকবে, বা আদার্স কোনো কিছু থাকলে সেটা থাকবে। আরেকটা হচ্ছে ইনভেন্টরি ইনফো, এখানে কিছু তথ্য আছে ম্যান্ডেটরি, ধরেন কত পিস ইম্পোর্ট মানে কত পিস হাতে আছে, ওইটার ডেট কবে, ঠিক আছে। তারপর ধরেন এখানে আছে রিঅর্ডার পয়েন্ট, তারপর এখানে আছে হচ্ছে আপনার ইনভেন্টরি অ্যাসেটে এটা হিট করবে। এই অংশটুকু আপনি যখন সার্ভিস অ্যাড করবেন তখন এটা থাকবে না, শুধু ইনভেন্টরি অ্যাড করলে এই অংশটুকু অ্যাডিশনালি পাবেন, ঠিক আছে। এবং এখানে 3টা পয়েন্ট ম্যান্ডেটরি, ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড কত, অ্যাজ অফ ডেট, প্লাস হচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্টে এটা হিট করবে। তার মানে কিন্তু আমি যা দিব সেটার ভ্যালুটা কিন্তু আমার অ্যাসেট হিসাবে থাকবে। এরপরে থাকবে হচ্ছে সেলস ডিটেলস, মানে আপনি কি প্রোডাক্ট কিনেছেন, এটা রেট কত, মানে সেল করবেন, সরি কি প্রোডাক্ট সেল করবেন তার নাম, তার সেলিং প্রাইস, এবং এটা কোন অ্যাকাউন্টে হিট করবে যখন সেল করবেন, প্লাস হচ্ছে এখানে যদি ট্যাক্স থাকে সেটা আপনি দিবেন। তারপরে আসেন হলো পারচেজ, যখন কিনবেন তখন তার নাম কি, তার কস্ট কত এবং কোন অ্যাকাউন্টে হিট করবে। এটা হচ্ছে যদি কোনো সিলেক্টেড কোনো সাপ্লায়ার থাকে যার কাছ থেকে আপনি কিনবেন তার নাম এখানে অ্যাড করতে পারেন। ইউএসএ তে যেহেতু পারচেজের উপরে কোনো ট্যাক্স নাই, যার ফলে এখানে আপনার কিন্তু পারচেজ ট্যাক্সটা শো করে নাই, কিন্তু এটা কিন্তু অন্য দেশের ক্ষেত্রে কিন্তু
প্রযোজ্য। ধরেন ইউকে তে যদি করেন, মানে ইউকে এর কান্ট্রি দিয়ে যদি করেন, তাহলে কিন্তু পার্চেজের এখানে পার্চেজ ট্যাক্সটাও শো করবে। বুঝা গেছে? লাইক এই এরকম, এই যে এরকম, ঠিক আছে? এই যে সেলস ট্যাক্স ক্যাটাগরি দেখাচ্ছে, এখানে ভ্যাট দেখাবে, লেখা আসবে ভ্যাট, এখন আপনি কত পার্সেন্ট দিবেন সেটা। এবার আসেন আমরা নাম দিই। ধরেন নাম আমরা যদি ফেস মাস্ক দিলাম, ধরেন যেহেতু মেডিকেল ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ফেস মাস্ক হচ্ছে এটা আইটেমের নাম। এখন বাকি এখানে এটা কি আইটেম, আইটেম অটোমেটিক্যালি এখানে আসবে। এখানে আপনি ফেস মাস্কের এখানে ছবি দিতে পারবেন, মানে পিকচার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে বলছে যে চুজ ইউর ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড, এখানে তো আমরা মুভিং অ্যাভারেজ মেথড দিছি। এখানে দুইটা মেথডই অ্যালাউ করে, মুভিং মানে অ্যাভারেজ মেথড, তারপরে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই দুইটার মধ্যে একটা অলরেডি আমরা একটা অ্যাড করে আসছি, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ মেথড। এরপরে এসকিউ নাম্বার থাকলে ধরেন আমি একটা মানে নাম্বার একটা র্যান্ডমলি দেই, স্টক কিপিং ইউনিট, এটা তো বারকোডের মতো একটা নাম্বার থাকে। ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটা হচ্ছে আপনি ধরেন ইনভেন্টরি, তাহলে আপনি ইনভেন্টরি দেন, সেভ দেন, বাট ম্যান্ডেটরি না। এবার আসেন ইনভেন্টরি ইনফো, যেমন ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড। এখন আপনি যদি চিন্তা করেন যে এই আইটেম তো আমি মাত্র অ্যাড করতেছি, এখনো আমি এটা মানে আমার স্টকে নাই, তাহলে আপনি জিরো দিবেন। জিরো না দিলে কিন্তু নিবে না, ব্ল্যাঙ্ক রাখলে নিবে না। এটা জিরো দেওয়া মানে একদম মানে কোনো স্টক নাই। বাট আমি ধরলাম এটা 200 আছে। এখন আসলে হচ্ছে অ্যাজ অফ ডেট, মানে এই 200 আইটেম কোন ডেটে ছিল। আমরা যেহেতু কাট অফ ডেট ধরছি 31 ডিসেম্বর 2024, তাহলে ওই অনুযায়ী আমরা এখানে দিলাম। রিঅর্ডার পয়েন্ট, রিঅর্ডার পয়েন্ট হচ্ছে ধরলাম 30। আচ্ছা, রিঅর্ডার পয়েন্টের মিনিংটা কে বলতে পারবে? পারবেন? হ্যাঁ, আচ্ছা, মানে পুনরায় অর্ডার করা, কিন্তু এটার অরিজিনাল একটা মিনিং আছে। ধরেন 200 হচ্ছে আমার অন হ্যান্ড। এখন আমার আইটেম আমি তো কিনে বিক্রি করি, আমি তো কিনে বিক্রি করি, তাই না? ধরেন আমার এই আইটেম 200 থেকে বিক্রি করতে করতে যখন 30 বা তার নিচে চলে আসবে, তখন আমাকে রিঅর্ডার করতে হবে, মানে নতুন করে অর্ডার করতে হবে। ও আপনাকে মেসেজ দিবে, কুইক বুকস আপনাকে লো স্টক বলে একটা মেসেজ দিবে, লো স্টক, লো স্টক। আমাদের যেমন মোবাইলের ব্যাটারি যখন 20% আসে, বলে না লো ব্যাটারি, লো ব্যাটারি, এটাই হলো রিঅর্ডার পয়েন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, কারণ এটা তো আপনারা সবাই ইউজ টু, ঠিক আছে? তার মানে বলতেছে তুমি এখন চার্জ দাও। এবার আসেন হচ্ছে এটা কোন হয়ে যাবে, ইনভেন্টরি, এটা অটোমেটিক্যালি থাকবে, ইনভেন্টরি অ্যাসেটটাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিচে আসেন, এটা যদি আপনি সেল করেন, এটার নাম ধরেন আমরা ফেস মাস্কই রাখলাম। রেট ধরেন 30 করে বিক্রি করবেন, এটা সেল অফ প্রোডাক্ট ইনকাম হিসাবে যাবে। আপনার এখানে কোনো ট্যাক্সেবল কিনা নন ট্যাক্সেবল কিনা এটা এখানে দিতে পারেন। ধরেন ট্যাক্সেবল স্ট্যান্ডার্ড রেট, এটা আমরা দিয়ে রাখলাম। এবার পারচেস, কস্ট ধরেন 18 ডলারে কেনেন আর $30 বিক্রি করেন, যখন বিক্রি করবেন তখন কস্ট অফ সেলে চলে যাবে। ভেন্ডর, প্রেফার্ড ভেন্ডর আছে কিনা, অর্থাৎ থাকে না যে নমিনেটেড কোন একটা সাপ্লায়ার থাকে যার কাছ থেকে আপনি কন্টিনিউ নেন, এরকম যদি কেউ থাকে তার নাম এখানে লিখে দিতে পারেন, না হলে নাই। এরপর সেভ এন্ড ক্লোজ, তাহলে দেখেন আমাদের এই বেসিক যে তথ্যগুলো এটা আমাদের অ্যাড হয়ে গেল। এই দেখেন হচ্ছে ফেস মাস্ক, তাহলে এখানে সমস্ত তথ্য দেওয়া আছে। এবার খেয়াল করেন যে আমরা 200 গুণন 18, পারচেজ প্রাইস কত? 18, তাহলে 18 দুগুণা 36, এটা কিন্তু আমার ইনভেন্টরি অ্যাসেটে আসবে, ঠিক আছে? দেখেন এটাকে রিলোড দেন, দেখেন
আমরা এই জিনিসগুলো চেক করব। হ্যাঁ, দেখেন এই যে ইনভেন্টরি অ্যাসেট 18 গুণন 200 কত হলো 3600, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ধরেন অনেকগুলো যদি থাকে তাহলে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্টটা আমরা ম্যানুয়ালি করব না। এবার আসেন হচ্ছে আমরা ইম্পোর্ট করব কিভাবে, এই যে দেখেন এখানে যাব, এখানে গিয়ে সরি হ্যাঁ এই দেখেন নিচে লেখা আছে ব্যাচ ইম্পোর্ট। আচ্ছা, ব্যাচ ইম্পোর্টের ক্ষেত্রে এখানে দেখেন ইন্ট্রোডিউসিং দ্য নিউ ব্যাচ ট্রানজেকশন এক্সপিরিয়েন্স, লেটস গো। এবার দেখেন আপনি এখানে চাইলে কপি করে করেও করতে পারেন, বাট এটার চাইতে সব ইজি হচ্ছে ধরেন এই যে ইম্পোর্ট সিএসভি অর এক্সেল, এখানে যাবেন, এখানে গিয়ে এই দেখেন ডাউনলোড করবেন। আগে ডাউনলোড করে আপনি এটা ওপেন করেন। এবার খেয়াল করে দেখেন এটা হচ্ছে তারা স্যাম্পল ফাইল দিছে। দেখেন আমরা যদি একটু চোখ কান খোলা রেখে কাজ করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু না জানলেও পারবো। কি কারণে দেখেন ও আপনাকে মানে এমন ভাবে গাইড করছে যে আপনি এটা দেখে দেখে কিন্তু স্যাম্পল ফাইল রেডি করতে পারবেন। এটা বাদ দিয়ে দিলাম, ওরা যা দিয়েছে আমি এখানে একটা রাখবো, শুধু একটা কেন রাখবো, একটা রাখবো হচ্ছে এটা বোঝার জন্য। ধর আমি এটা রাখলাম, পরে আমি ডিলিট করে দিব, কারণ আমি তো আর এটা ইম্পোর্ট করব না। মানে আমার এটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমি যেন আমি একটা গাইডলাইন পাই, প্রপার একটা গাইডলাইন পাই। এখানে দেখেন আপনারা এই জিনিসগুলো এইভাবে দেখেন, মানে হার্ড ওয়ার্ক করে কাজ হয় না, চেষ্টা করবেন স্মার্ট ওয়ার্ক করার এবং টেকনিক অ্যাপ্লাই করবেন, টেকনিক, কারণ মুখস্থ করে তো সবকিছু করতে পারবেন না। এবার খেয়াল করে দেখেন আমরা এই যে ফরম্যাটটা ওরা দিয়ে রাখছে এটাকে আমরা কিভাবে সাজাবো। দেখেন এখানে এখানে বলছে হচ্ছে নাম, খেয়াল করেন প্রোডাক্টের নাম, এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি প্রোডাক্ট, এখানে ধরেন আপনার লেখা আছে ইনভেন্টরি, তাহলে আমরা টাইপ ইনভেন্টরি দিব। এখানে লেখা আছে হচ্ছে ট্যাক্সেবল কিনা, ইয়েস অর নো, ইয়েস হলে ওরা ট্যাক্স মানে মার্ক করবে, আর নো হলে ওরা ট্যাক্সটাকে মার্ক করবে না। এসকিউ নাম্বার, সেলস ডেসক্রিপশন, সেলিং প্রাইস, সেলার প্রোডাক্ট ইনকাম, এরপর হচ্ছে আপনার পারচেস ডেসক্রিপশন, ঠিক আছে। তারপরে ধরেন এখানে হচ্ছে বলছে পারচেস কস্ট, তারপরে এক্সপেন্স অ্যাকাউন্ট, কোয়ান্টিটি, তারপরে অ্যাজ অফ ডেট, রিঅর্ডার পয়েন্ট, ইনভেন্টরি, অ্যাসেট অ্যাকাউন্ট। যদি আমার এই আইটেমটা যদি আমি যে আইটেম অ্যাড করি এবং যদি ট্র্যাকিং করতে চাই তাহলে মনে রাখবেন যে এই কলামটা ম্যান্ডেটরি, আমি ম্যান্ডেটরি কলামগুলো মার্ক করতেছি, আর বাকি যেগুলো আছে সেগুলো ম্যান্ডেটরি না। দেখেন খেয়াল করেন এটা ম্যান্ডেটরি, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি এবং কোয়ান্টিটি ম্যান্ডেটরি, এই কয়েকটা কলাম ম্যান্ডেটরি, এই চারটা কলাম হচ্ছে ম্যান্ডেটরি, বাকি কলামগুলো কোনোটাই ম্যান্ডেটরি না। যদি আপনি না দেন ইম্পোর্ট নিবে, কিন্তু ধরেন এই সেলিং প্রাইস এবং পারচেস প্রাইস এটা তো আপনার না জানা থাকলে তো বারবার আপনাকে কি করতে হবে, যখন আপনি প্রোডাক্টটা সিলেক্ট করবেন রেট আসবে না, রেটটা ম্যানুয়ালি বসাই দিতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এই জিনিসগুলো অবশ্যই আপনার লাগবে। আচ্ছা, এরপরে আসেন বাকি যেগুলো আছে, ক্যাটাগরি, তারপর ইনভেন্টরি, ইয়েস দিলে ইয়েস আসবে, না দিলে আসবে না, সেলস ডেসক্রিপশন, এগুলো যেগুলো বাকি আছে এগুলোর মধ্যে কোনোটাই ম্যান্ডেটরি না। ইম্পোর্ট করার সময় কিছু কিছু জিনিস অটো হয়ে যাবে, যেমন যখন আপনি দিবেন যে এটা ট্র্যাকিং আইটেম ইনভেন্টরি তখনও কস্ট অফ গুডস সোল্ডটা অটো নিয়ে নিবে, ঠিক আছে। তারপরে ধরেন এই যে সেল অফ প্রোডাক্ট ইনকাম, যখন সেল করবেন অটোমেটিক্যালি সেলসে চলে যাবে বাই ডিফল্ট, ঠিক আছে। আচ্ছা, বাট আমাদের যেহেতু আছে আমরা ওইভাবে এটাকে সেট করব। দেখেন আমরা চলে যাব আমাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস লিস্ট। দেখেন বায়ার আপনাকে কতটুকু কি দিবে, যেগুলো ম্যান্ডেটরি না দিলে আপনি কাজ করতে পারবেন না। ধরেন এখানে হচ্ছে প্রোডাক্টের নাম, তাহলে আমরা প্রোডাক্টের নামগুলো নিব, এটা তো আপনার পক্ষে পসিবল না হচ্ছে সে না দিলে লেখা। তাহলে আসেন আমরা উপরেরটা রাখবো, উপরেরটাকে আমরা হচ্ছে হিসাবে রাখবো, স্যাম্পল হিসাবে রাখবো, পরে ডিলিট করে দিব আমাদের সমস্ত কিছু অ্যাড করার পরে। এরপর আসেন হচ্ছে আমরা এখানে সেম জিনিসটাই আমরা কি করতে পারি, সেলস ডেসক্রিপশনে দিতে পারি, তারপরে আমরা হচ্ছে পারচেজ ডেসক্রিপশনেও দিতে পারি। দেখেন বিষয়গুলো কিন্তু খুব সিম্পল, কঠিন কি মনে হয় আপনাদের কাছে বলেন? আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা চলে যাই, দেখেন এরপর আমাদের হাতে কি কি তথ্য আছে, এসকিউ নাম্বার,
তাহলে আমরা এসকিউ নাম্বারটা দিয়ে দিব। দেখেন এসকিউ নাম্বারটা আমরা এখান থেকে দিব, এসকিউ নাম্বার এখানে দেখেন লেখা আছে এই যে এসকিউ নাম্বার, ঠিক আছে, এসকিউ নাম্বারটা দিলাম। এরপরে আসেন হচ্ছে এরপরে কি আছে, এরপরে সেলিং প্রাইস এবং পারচেজ প্রাইস। তাহলে আমরা সেলিং প্রাইসটা নিব। দেখেন সেলিং প্রাইসটা কোথায় আছে দেখেন, এই হচ্ছে সেলিং প্রাইস। তাহলে আমরা এখানে সেলিং প্রাইসটা দিব। তারপরে এখানে আমাদের আছে পারচেজ প্রাইস, দেখেন এটা হচ্ছে পারচেজ প্রাইস। তাহলে আমরা পারচেজ প্রাইসটা দিব এখান থেকে, পারচেজ প্রাইস একটু চলে যাই আমরা এখানে, এটা হচ্ছে পারচেজ প্রাইস, ঠিক আছে। এরপরে আমাদের আছে কি কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা তো দিতেই হবে কোয়ান্টিটি অন হ্যান্ড। তাহলে কোয়ান্টিটি অন হ্যান্ড দিব, এটা না দিলে তো আপনার ইম্পোর্ট হবে আইটেম হিসেবে ইম্পোর্টই হবে না, কোয়ান্টিটি অন হ্যান্ড। এরপর আসেন হচ্ছে আছে কি ডেট, অ্যাজ অফ ডেট এখানে দেওয়া আছে ডিসেম্বর 2024, এটাকে আমরা কাট অফ ডেট হিসেবে ধরছি আর কি। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি মেজর যে জিনিসগুলো সেগুলো দেওয়া হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে দিব, দেখেন এগুলোর জন্য আপনার লাগবে না। আচ্ছা এখন ক্যাটাগরি এটা আপনি না দিলেও সমস্যা নাই, আপনি দিতে পারেন, না দিলে অসুবিধা নাই। ধরেন ইনভেন্টরি, এটা তো ধরেন ওরা যা দিছে এটাই আমরা দিতে পারি, ইয়েস এটাও ইয়েস দিতে পারি। ধরেন আমি সবগুলোকে হিসাবে নিব, মানে হচ্ছে ট্যাক্সেবল হিসাবে করব। তাহলে দেখেন সবগুলোতে আমি কি করব, সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলেই হয়ে যাবে, সিলেক্ট কন্ট্রোল ডি। প্রোডাক্টের নাম, মানে এই আইটেমে আমরা সেল হিসাবে দেখাবো। এগুলো কিন্তু কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে বলবে না, বাট এটা কিন্তু আপনি আপনার নলেজ দিয়ে করবেন, ঠিক আছে। কস্ট অফ গুডস সোল্ড দিলাম। তারপরে দেখেন এখানে বলছে রিঅর্ডার পয়েন্ট, আমি জাস্ট রিঅর্ডার পয়েন্ট ধরলাম 20 করে, ঠিক আছে। আর এখানে ইনভেন্টরি অ্যাসেট আছে, ইনভেন্টরি অ্যাসেটটা আমরা এখানে অ্যাড করলাম, যেহেতু এইটাতেই যাবে। এখন সবগুলোকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম, সব চলে আসছে। এবার দেখেন উপরেরটা আমার দরকার নেই, আছে। এখন উপরেরটা আমরা বাদ দিতে পারি, এখানে দেখেন জাস্ট আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি অ্যাড করেছি। এখন আপনি এটা সেভ দেন এবং ব্যালেন্স কিন্তু অবশ্যই মনে রাখবেন, ব্যালেন্স এই সবগুলো। আচ্ছা ব্যালেন্সটা হলো এভাবে আসবে না, এটা মাল্টিপ্লাই করে বের করতে হবে, পরে বের করতেছি কিভাবে বের করবেন। এই যে পারচেজ প্রাইস আছে না, এই যে পারচেজ প্রাইস ইনটু কোয়ান্টিটি, এই দুটোকে মাল্টিপ্লাই করলে এরপরে যে অ্যামাউন্টটা হয় ওই অ্যামাউন্টের সাথে মিলাইতে হবে। তাহলে আসলে আমরা এটা ইম্পোর্ট করি। আপনারা এখানে ফাইলে শুধু তথ্য আনলে হবে না, এটা কিন্তু সেভ দিতে হবে, সেভ না দিলে কিন্তু এটা ইম্পোর্ট হবে না, ঠিক আছে। এবার আসেন আমরা এখানে ব্রাউজ করে আমরা এখানে যাই। দেখেন এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, এটা কাস্টমার, উপরেরটাই হবে। দেখেন এরপর আমরা নেক্সটে যাব, নেক্সটে গেলে এখানে আমাদের কোয়ান্টিটির সবগুলো শো করবে। আচ্ছা এখানে আমরা ডেট ফরম্যাটটা দিয়েছি কি, ডেট ফরম্যাট দিয়েছি প্রথমে মাস, তারপরে ডেট, তারপরে ইয়ার, তাই না। মাস ডেট ইয়ার ওইভাবেই দেওয়া আছে এখানে, এটা ঠিক করে দিবেন। তারপর হচ্ছে নেক্সটে যাবেন, নেক্সটে গেলে এবার দেখেন যে আপনার এখানে কোনো রেড কালার আছে কিনা। ফার্স্ট অফ অল বাই সেল, যেহেতু আইটেম কি হবে, কিনবেন বিক্রি করবেন, ওই জন্য বলছে বাই সেল দুইটাতে টিক চিহ্ন। যদি এখানে কোনো সার্ভিস থাকতো তাহলে কিন্তু এটা বাই হইতো না, কিন্তু সেল হইতো। বাইটা মানে ফাঁকা থাকতো, সেলে টিক থাকতো। প্রোডাক্টের নাম এটা ম্যান্ডেটরি, ক্যাটাগরি দেই নাই দেখে আসে নাই, টাইপ এটা চলে আসছে দিয়েছি, ট্যাক্সেবল দিয়েছি, এসকিউ নাম্বার দিয়েছি, সেলস ডেসক্রিপশন দিয়েছি, সেলস প্রাইস দিয়েছি, ইনকাম অ্যাকাউন্ট দিয়েছি, পারচেজ ডেসক্রিপশন দিয়েছি, পারচেজ কস্ট দিয়েছি, এক্সপেন্স অ্যাকাউন্ট দিয়েছি, কোয়ান্টিটি দিয়েছি, এবং দেখেন এখানে অ্যাজ অফ ডেট, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট দিয়েছি, এবং রিঅর্ডার পয়েন্ট প্লাস হচ্ছে অ্যাসেট। কোথাও কোনো রেড কালার নাই। তাহলে আপনি কি করবেন, এখন সেভ দিবেন। এই দেখেন সেভ দিলে একটু টাইম নিবে, একটু সময় দিবেন।
হ্যাঁ, এই যে এটা ইম্পোর্ট হলে আমি একটা ব্রেক দিব। আস্তে নামাজ পড়বেন? হ্যাঁ, ব্রেক দিব একটু 5টা মিনিট। এখানে আইটেম তো বেশি, একটু সময় নেবে, একটু ওয়েট করবেন। রিফ্রেশ 55, এটা সেভ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি এখানে এসে রিলোড দিবেন। রিলোড দিলে এখানে আপনি দেখতে পারবেন যে এটা ইম্পোর্ট হয়েছে। দেখেন এটা ইম্পোর্ট হবে। এরপরে আমরা এখানে এডিট যদি করার দরকার হয় সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। তারপর ধরেন আপনি ইম্পোর্ট করছেন, ডেট ওই যে বোঝেন নাই, ডেট কারেন্ট ডেটে ইম্পোর্ট হয়ে গেছে, তখন আসলে কোনো সুযোগ আছে কিনা সেটাও দেখবো। দেখেন জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, আমরা ওই আইটেমের ইয়েতে যাই, আইটেমের লিস্টে যাই। তার আগে আমরা একটু দেখবো এখানে এই 3600 ছিল, এটা এখন চেঞ্জ হয়ে যাবে। দেখেন 3600 চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন আমাদের সবগুলো কিন্তু ইম্পোর্ট হয়েছে, ঠিক আছে। দেখেন 59, আগে 4টা ছিল আর 55 ইম্পোর্ট হয়েছে, এই হচ্ছে টোটাল আপনার 59। এখানে দেখবেন ওই ব্যালেন্সটা অ্যাড হয়েছে। আচ্ছা, এখন এগুলো তো সবই আইটেম। যদি আপনি কোনো ইনফরমেশন এডিট করতে চান তাহলে এডিট অপশনে যাবেন, যে কোনো একটা আইটেমের। এখানে দেখেন এডিটে গেলে নাম চেঞ্জ করতে পারবেন, এখানে দেখেন সবই চেঞ্জ করতে পারবেন। কিন্তু প্রবলেম যেটা থাকবে, এগুলো দেখেন সবই চেঞ্জ করতে পারবেন, প্রবলেম হচ্ছে এই জায়গাতে। এইখানে খেয়াল করেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, ইনভেন্টরি ইনফো, এই জায়গাতে আপনি কি কি চেঞ্জ করতে হলে আপনাকে কি করতে হবে। যেমন এখানে হচ্ছে কোয়ান্টিটি 350, এটা কোনো কারণে দরকার ছিল 250 কিন্তু হয়ে গেছে 350। তাহলে এটা কিভাবে চেঞ্জ করবেন? আচ্ছা, এখানে দেখেন অ্যাডজাস্ট অপশন দেওয়া আছে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা স্টার্টিং ভ্যালু। কখন কোনটা ব্যবহার করবেন খেয়াল করেন। আপনি যদি ইনিশিয়ালি ভুল করেন, মানে আমি তো এইটা ধরেন ইনিশিয়ালি ভুল করছি, টাইপ মিস্টেক, যেটা হওয়ার কথা ছিল 250 লিখেছি 350, দিস ইজ টাইপ মিস্টেক, তাহলে এটা আমরা স্টার্টিং ভ্যালুতে যাব, ঠিক আছে। আর একটা হচ্ছে কোয়ান্টিটি, এটা টাইপ মিস্টেক না, এটা হচ্ছে ধরেন আপনার কাগজে কলমে দেখাচ্ছে 350, কিন্তু আপনার সেল পারচেস কন্টিনিউয়াসলি করতে করতে মাস শেষে বা বছর শেষে যখন আপনি স্টক মিলাবেন আপনার রিপোর্টের সাথে, তখন দেখা গেল যে এটা হবে 345, বাট আপনার এখানে দেখাচ্ছে 350। তাহলে বাকি 5টা কি করতে হবে? এটা হয় চুরি হয়েছে, অথবা হারিয়ে গেছে, অথবা আপনি প্রমোশনের জন্য গিফট করছেন, অথবা কাস্টমারকে গিফট করছেন, এরকম অনেক কারণ হতে পারে। ওগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, তখন আমরা অ্যাডজাস্টিং এ যাব। ক্লিয়ার? আচ্ছা, এই অ্যাডজাস্টিং নিয়ে আলাদা একটা সেশন আছে, সেই জন্য আমরা এখন অ্যাডজাস্টিং নিয়ে কথা বলবো না। স্টার্টিং ভ্যালুটা কিভাবে চেঞ্জ করবেন ওইটা দেখাই। স্টার্টিং ভ্যালুতে প্রথমে ক্লিক করবেন, করার পরে এইবার দেখেন এখানে একটা লাইন আসবে। ওই যে বলছিলাম যে যদি ডেট ভুল করেন, এখানে এসে ডেটটাও ঠিক করতে পারবেন। এখানে দেখেন এই যে ডেট, এটা এডিটেবল, মানে এটা ঠিক করতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি একটু ঠিক করে দেই, ঠিক বলতে কি, ধরেন এটা 28 ডিসেম্বর দিলাম, আর এটা ধরেন 350, এটা হবে 250, ঠিক আছে। এটা হবে 250, তাহলে 250 দিলাম, তাহলে কিন্তু যে ব্যালেন্সটা আপনার চেঞ্জ হয়ে গেল। এরপর যে সেভ দিবেন, সেভ দিলে আপনার এটা কিন্তু সেভ নিবে। এবার দেখেন এটা কিন্তু 250 হয়ে গেছে, এই দেখেন 250 হয়ে গেছে। ক্লিয়ার? আপনার ব্যালেন্স শিটের ব্যালেন্সও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখেন আমরা আগে এটা দেখি, ইনভেন্টরি ভ্যালুটা দেখেন। ইনভেন্টরি এখন এটা ওপেনিং, আচ্ছা এটা না, আরো উপরে। এখানে খেয়াল করে দেখেন ইনভেন্টরি অ্যাসেট 20 20 600, আপনি সবগুলোকে যদি মাল্টিপ্লাই করেন তাই হবে, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এটাকে আমি কেটে দিলাম।
আচ্ছা, এবার আসেন এই প্রত্যেকটা আইটেম আপনি এখান থেকে ডাউনলোড করবেন, এটা আপনার হোমওয়ার্ক থাকবে। এখানে দেখেন এই যে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এডিট দেখলাম। তারপর হচ্ছে এখানে আপনি কোনো একটা আইটেম যদি ধরেন ব্যবহার হচ্ছে না বা ওইটা আপনি এখন সেল করতেছেন না, তাহলে ওটাকে আপনি ইনঅ্যাক্টিভ করতে পারবেন ওই যে ইয়ের মতোই, মেক ইনঅ্যাক্টিভ কাস্টমার ইন, তারপর চার্ট অফ অ্যাকাউন্ট প্লাস হচ্ছে ইনভেন্টরি, সবকিছুই সেম প্রসেস, ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ, এর বাইরে কিছু করা যাবে না। ক্লিয়ার? তো ঠিক আছে, আমরা তাহলে একটা ব্রেক দেই, ব্রেকের পরে আমরা কাস্টমার